The name of the chapter is the cost of capital, and this is chapter 11. In chapter আমরা cost of capital সম্পর্কে in detail জানব। যাদের সামনে আছে তারা বের করেন, আর এখানে আমি শো করছি, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো ক্যাপিটাল বলতে আমরা যে বিষয়টি বুঝে থাকি যে ফার্মের টোটাল ফাইন্যান্সিং, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ ফাইন্যান্সিং, টোটালটাকে একসাথে কম্বাইন্ডলি আমরা বলি ক্যাপিটাল। মানে একটি ফার্ম যে ডিফারেন্ট সোর্স থেকে যে ফাইন্যান্স করে থাকে, মানে তার শেয়ার ইস্যুইং এর মাধ্যমে, তার বন্ডের মাধ্যমে, লোনের মাধ্যমে, এই টোটাল যে ফাইন্যান্সিং সেটাকে আমরা অল টুগেদার সাম আপ করে একবারে একসাথে বলছি টোটাল ক্যাপিটাল। আর এটি রেজ করতে গিয়ে, এটি কালেক্ট করতে গিয়ে যে কস্ট হচ্ছে, যে পেমেন্ট করতে হচ্ছে, সেটাই হলো কস্ট। তাহলে সহজে আমরা যেটা আন্ডারস্ট্যান্ড করতে পারি সেটি হলো টোটাল ক্যাপিটাল কালেকশনের যে কস্ট হয় সেটাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলে থাকি। এখন টোটাল ক্যাপিটাল বলতে এর মধ্যে শেয়ার থাকবে, এর মধ্যে বন্ড থাকবে, এর মধ্যে লোন থাকবে, বা এক কথায় বললে টু কম্পোনেন্টস অফ ক্যাপিটাল, that is the debt and equity. Two components of capital is the debt and equity. Debt বলতে লোন, ইকুইটি বলতে শেয়ার। তো এই যে কম্পোনেন্টস গুলি রয়েছে, এটি কালেক্ট করতে গিয়ে, রেজ করতে গিয়ে এক এক ধরনের খরচ হয়ে থাকে। আমরা যদি লোন নেই, এটি হলো ডেট। লোন নিলে খরচ কি বা কস্ট কি? ইন্টারেস্ট রেট। আচ্ছা, তাহলে সহজে বুঝলাম যে লোনের মাধ্যমে যদি ক্যাপিটাল কালেক্ট করি সেক্ষেত্রে কস্ট হলো রেট অফ ইন্টারেস্ট। আবার যদি শেয়ার ইস্যুইং এর মাধ্যমে আমরা ক্যাপিটাল কালেক্ট করি সেক্ষেত্রে কস্ট কি? সেক্ষেত্রে কস্ট হলো হোয়াট উই আর পেইং টু দ্য শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডারদেরকে কি দেওয়া হয়, কি পেমেন্ট করা হয়, সেটি হলো ডিভিডেন্ড। আপনারা জানেন যে আপনি যদি শেয়ার কিনেন কোম্পানি, you are the owner, you are the shareholder, and whatever you are getting against the holding of share, that is called dividend. শেয়ার হোল্ড করে আমরা যেটি পাই সেটি হলো ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড কে পেমেন্ট করে? কোম্পানি। তাহলে কোম্পানি শেয়ার ইস্যুইং এর মাধ্যমে যে ক্যাপিটাল কালেক্ট করলো তার কস্ট হলো ডিভিডেন্ড। কোম্পানি লোনের মাধ্যমে যে ক্যাপিটাল কালেক্ট করলো তার কস্ট হলো ইন্টারেস্ট রেট। তাহলে এরকমের যতগুলি সোর্স থাকবে, দুইটা তো মেইন বললাম, এরকমের যে কয়টা সোর্স থাকে, তিনটা থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে টোটাল, আলহামদুলিল্লাহ, আমরা চ্যাপ্টার 11 শুরু করেছি অলরেডি, সেখান থেকে আলাপ করছিলাম। তো টোটাল যে ডিফারেন্ট সোর্সেস অফ ক্যাপিটাল রয়েছে, এই টোটাল কস্ট গুলিকে আমরা অ্যাভারেজ করলে যে কস্ট পাই সেটি হলো কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এবার যদি ডেফিনিশন আকারে বলি তাহলে আমাদের বলতে হবে cost of capital means the firm's average cost of fund. Average cost of funds. Average কেন বললাম? কারণ এখানে তো দুইটা তিনটা সোর্স থাকতে পারে। তাহলে লোন থেকে যেটি আমরা ক্যাপিটাল কালেক্ট করলাম সেটি একটি, শেয়ার ইস্যুইং এর মাধ্যমে যেটি কালেক্ট করলাম এটি আরেকটি, বন্ডের মাধ্যমে যেটি কালেক্ট করলাম এটি আরেকটি। এরকমই দুইটি তিনটি সোর্স থেকে যে আমরা ক্যাপিটাল কালেক্ট করলাম এবং আলাদা আলাদা এই ফান্ডগুলির আলাদা আলাদা কস্ট, এই টোটাল কস্টগুলিকে যদি আমরা অ্যাভারেজ করি
সেটাকে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল। বুঝছেন সবাই? এবং ইন্ডিভিজুয়াল সোর্স গুলিকে বলা হয় কস্ট অফ ফান্ড। আমরা আরেকটি এক্সাম্পল দেই, যে মনে করেন কোন একটি কোম্পানির টোটাল ক্যাপিটাল হলো 1 কোটি টাকা। 1 কোটি টাকার মধ্যে তার ব্যাংক লোন 40 লাখ, বন্ড ইস্যু করেছে 20 লাখ, আর শেয়ার ইস্যু করেছে 40 লাখ। তাহলে টোটাল কত হলো? 1 crore। টোটাল ক্যাপিটাল 1 কোটি টাকা, এই যে 1 crore বললাম। এখানে সোর্স কয়টি সোর্স বললাম? 3টি। কি কি? বন্ড, লোন, শেয়ার, শেয়ার বা ইকুইটি। এই 3টি সোর্স হলো আলাদা আলাদা ফান্ড, সোর্সেস অফ ফান্ড বা সোর্সেস অফ ক্যাপিটাল। এখন লোন, লোন কত বলেছিলাম? কত বলেছি? 40, বন্ড 20, আর শেয়ার বা ইকুইটি 40। এই টোটাল 1 কোটি টাকা ক্যাপিটাল। এখন লোন নিলাম, এর উপরে কি দিতে হবে? আমাদের পেমেন্ট করতে হবে ইন্টারেস্ট। বন্ড ইস্যু করলাম, এর উপরে কি পেমেন্ট করতে হবে? ইন্টারেস্ট। শেয়ার ইস্যু করলাম, এর উপরে কি পেমেন্ট করতে হবে? বলো, কি পেমেন্ট করতে হবে? শেয়ার ইস্যু করলে কি পেমেন্ট করতে হবে শেয়ার হোল্ডারদেরকে? একটু আগেই তো বলেছিলাম। শুনতে পেয়েছেন? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা 1 কোটি টাকা ক্যাপিটাল, আবারও বলছি, we are raising 1 crore টাকা ক্যাপিটাল। 3টি সোর্স, একটি হলো ব্যাংক লোন, একটি হলো বন্ড, একটি হলো ইস্যুইং শেয়ার বা ইকুইটি। এখানে 40 লাখ লোন, 20 লাখ বন্ড, 40 লাখ ইকুইটি বা শেয়ার। লোনের উপরে আমরা কি পেমেন্ট করি? ইন্টারেস্ট। বন্ডের উপর কি পেমেন্ট করি? ইন্টারেস্ট। শেয়ার বা ইকুইটির উপরে কি পেমেন্ট করি? ডিভিডেন্ড। ডিভিডেন্ড। তাহলে এখানে সোর্স গুলি কয়টা? 3টা। এগুলি হলো এক একটা ফান্ড, ক্যাপিটালের সোর্স। সরি স্যার, আমি নাসিরউদ্দিন বলছিলাম। জি স্যার, চ্যাপ্টারটা এইমাত্র ঢুকলাম তো। 11, 11 চ্যাপ্টার chapter। 11, দ্য কস্ট অফ ক্যাপিটাল। জি, থ্যাংক ইউ স্যার। আওয়াজটা কেমন খুব স্লো হচ্ছে আর কি। সবাই কি কথা শুনতে পাচ্ছেন না? আমি 100% মিউট স্যার এখন করে শুনতে আছি। পাচ্ছি স্যার। জি স্যার, বলেন। তো যেটি বললাম, এই যে 3 ধরনের সোর্স এক্সাম্পল হিসেবে বললাম, এই 3টি সোর্স, এগুলিকে আলাদা আলাদা সোর্সেস অফ ফান্ড বলা হয়, সোর্সেস অফ ক্যাপিটাল। এবং এর ইন্ডিভিজুয়াল কস্ট কে বলা হয়, আলাদা আলাদা কস্ট যখন হিসেব করব তখন এগুলিকে বলা হয় কস্ট অফ ফান্ড। মানে ইন্টারেস্ট রেট অন লোন, এটা হলো কস্ট অফ ফান্ড। ইন্টারেস্ট রেট অন বন্ড, এটি হলো কস্ট অফ ফান্ড। মানে এগুলি একটা একটা ফান্ড। এই যে আলাদা আলাদা ফান্ডিং, এই কারণে এগুলিকে আলাদা আলাদা হবে যখন আমরা বলবো কস্ট অফ ফান্ড। এগুলিকে যখন একসাথে, এই ফান্ডগুলিকে একসাথে বলবো তখন এটাকে ফান্ড না বলে বলছি আমরা ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল। আর এই টোটাল আলাদা আলাদা কস্ট অফ ফান্ডগুলিকে কস্ট অফ ফান্ড না বলে অ্যাভারেজে সবগুলিকে বলছি কস্ট অফ ক্যাপিটাল। এবার বুঝছেন? জি স্যার। কস্ট অফ ক্যাপিটাল বলতে আমরা কি বুঝবো? ইট ইজ দ্য অ্যাভারেজ কস্ট অফ ফান্ডস। ফান্ডস এখানে এক্সাম্পলে আমরা কয়টি বলেছি? 3টি। 3টির আলাদা আলাদা কস্টকে আলাদা আলাদা যখন বলবো কস্ট অফ ফান্ড,
আর অ্যাভারেজ করে একবারে বলবো কস্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল। আমরা যদি আরো সহজ করে বলি, লোনের উপরে ইন্টারেস্ট রেট মনে করেন কত, 12%। বন্ডের উপরে আমরা ইন্টারেস্ট দিচ্ছি মনে করেন 10%। আর শেয়ারের উপরে আমরা ডিভিডেন্ড দিচ্ছি 15%। তাহলে এই যে 10, 12, 15 এই তিনটি হলো কস্ট অফ ফান্ড আলাদা আলাদা। 10% is the cost of fund, 12% is the cost of fund, 15% cost of fund. এখন আপনি এটাকে যদি আমরা অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে কত পার্সেন্ট হয় বলুন তো? অ্যাভারেজ রেট কত হবে? 3 sir, 43.33, 10, 12, 15। 10, 12, 15. এটা সহজ ভাবে আমরা হয়তো বলে থাকি যে 3টা যোগ করে 3 ভাগ করলে তো হয়। তো তাহলে কস্ট অফ ক্যাপিটাল 37%। হ্যাঁ, সেটা তো তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে হয়, কিন্তু এখানে কথা আছে, এখানে 3টা সোর্স থেকে তো আমরা সমান সমান নেইনি। আমরা লোন থেকে নিয়েছি কত, 40, জি 40%। আর বন্ড থেকে নিয়েছি কত, 20. 20। আর শেয়ার থেকে নিয়েছি 40। তাহলে আমরা তিনটাকে অ্যাড করে 3 ভাগ করলে এটা কিন্তু অ্যাভারেজ হবে না, ওয়েটেড অ্যাভারেজ হবে না। হবে কিভাবে? আমরা 10% কিসের রেট ছিল, বন্ড। তাহলে বন্ড কত পার্সেন্ট, 20%, মানে 20 লাখ নিচ্ছি। তাহলে 10% এর এখানে আমরা ওই 20% নিব। কিন্তু 10% থেকে নিব 0.2, 0.2 মানে 10% ইন্টু 0.2। আর লোন যেটা ব্যাংক লোন, ওটার রেট বলেছি 12%। এখান থেকে আমরা 40 লাখ নিয়েছিলাম, তাহলে এর সাথে মাল্টিপ্লাই করবো 0.4 বা 40%। আর শেয়ার থেকে নিয়েছি 40 লাখ, মানে ওই 15 এর সাথে মাল্টিপ্লাই করবো কত, 4। এরপরে এই তিনটে অ্যাড করলে আমরা পেয়ে যাবো অ্যাভারেজ কত হয়। এবার হিসাব করে দেখেন, অ্যাড করেন। এটা কি বুঝছেন কি বলছি? 1. 8%, 10% এর সাথে আমরা কি করব, 0.2। কারণ কি, স্যার ওখানে 20% ছিল আমাদের বন্ড থেকে নেওয়া, 20 লাখ। লোনের ইন্টারেস্ট রেট 12%, এর সাথে করলাম 0.4। কারণ কি, লোন নিয়েছি 40 লাখ, 40%, টোটাল ক্যাপিটালের 40%। 1 কোটি ক্যাপিটাল তো, 1 কোটি 40 লাখ মানে কি 40%, সেই জন্য 0.4। আর 15% এর সাথে করব কত, 4। 4। তাহলে এবারে বের করি কত পার্সেন্টেজ। একজন বের করে বলেন। এটা তো আপনার কত হয়, 2%। আর ওইটা কত হয়, 4.8%। আর এটা 6%। তাহলে কত হলো, 3. এটা হয় না, দেখেন তো ক্যালকুলেটর দিয়ে করলে এটা হয় 0.128। 0.128 এর সাথে 100 দিয়ে গুণ করেন, পার্সেন্টেজ হবে। ঠিক আছে,
12.8% এসছে। না বুঝলে বলেন, বের করতে পারলেও বলেন। কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ফান্ড, এই যে লিখলাম, বিষয়টি বুঝছেন কিনা, না বুঝলে বলেন। স্যার না আমার একটু ঘাটতি আছে স্যার। বলেন। স্যার আমার আমি কস্ট অফ ক্যাপিটাল বের করার ক্ষেত্রে ফার্স্টে কস্ট অফ ফান্ড বের করতেছি, তাই না স্যার? কস্ট অফ ফান্ড তো বলেই দিলাম, এটা তো ওকে আমরা স্যার। জানি। স্যার আমার ব্যাংক লোন ছিল 40 লাখ টাকা। হুম। আর এই 40 লাখের ভিতরে আমার কি স্যার ইন্টারেস্ট রেট ছিল 10%, তাই না স্যার? 12। সরি 40 লাখের 10%। হুম। তা 10% দিলাম, মানে 10% গুণ 0.02, এটা কি আমার এক্সপেক্টেড রিটার্ন? সরি রিটার্ন না, যে 10 ইনটু 0.2, এটা হ্যাঁ 0.2 কোথা থেকে আসলো? 0.2 আমরা বন্ড থেকে 20 লাখ নিয়েছি। বন্ড, এখানে তো তিনটা সোর্স আমি উল্লেখ করেছি। তিনটা একটা সোর্স আমি হলো আবার স্যার। লিখে দেই, তারপরে 20 লাখ বন্ড, জি 20 লাখ বন্ড স্যার। আর একটা হলো লোন বলেছি 40 লাখ, জি স্যার। আর হলো শেয়ার বলেছি 40 লাখ। জি স্যার। তাহলে টোটাল ক্যাপিটাল 1 কোটি। 1 কোটি, রাইট স্যার। এখন বলেন আপনার প্রশ্ন। আমার কথা হলো স্যার 10%, বন্ড থেকে 20 লাখে 10%, তাই না? হ্যাঁ, তাহলে 20 লাখে 10% আমি দিলাম, কিন্তু 0 ইনটু 20 লাখের পয়েন্ট, 10% না, তাহলে টোটাল বন্ডের ক্যাপিটালের ইন্টারেস্ট রেট 10%। বন্ডের ইন্টারেস্ট রেট হলো 10%। হ্যাঁ তাই বলছি, 20 লাখের ইন্টারেস্ট রেট 10%, তাই তো? হ্যাঁ। হ্যাঁ আমি তো তাই বলতেছি স্যার। হুম। আবার 40 লাখে হলো 12%, যেটা হলো লোন। হুম। ইন্টারেস্ট রেট হলো 40%, আচ্ছা 12%। হুম। আর আমার শেয়ারের ডিভিডেন্ড হলো 15%। হুম। জি স্যার, এটা বুঝতে পারলাম। তাহলে আমার হলো 10% হলো, যেটা হলো ইন্টারেস্ট রেট অফ বন্ড, কিন্তু 0.02 এটা কি কোথা থেকে আসলো? এটা আমরা এই যে আলাদা আলাদা ফান্ড গুলি বললাম, এটার রেট গুলিকে অ্যাভারেজ করব। রেট গুলিকে অ্যাভারেজ করলে তো সহজে আপনি কি বলতেন, 10 প্লাস 12 প্লাস 15, এটাকে আপনি সহজে কি করতেন, 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজ করি না আমরা এভাবে? জি স্যার। কিন্তু এইভাবে অ্যাভারেজ করলে এটা হবে না। না, এভারেজ করলে তো হবে না, রাইট? কেন হবে না? কারণ এক একটা পার্সেন্ট। কারণ সব জায়গা থেকে আমরা সমান লোন নেইনি, জি না স্যার। এই ফাইন্যান্সিং করিনি সমান সমান। জি সমান স্যার। সমান করলে তাহলে 3 দিয়ে ভাগ করলে হতো। জি স্যার। তাহলে আমরা এই কারণে অ্যাভারেজ করার জন্য ওই কাজটি করেছি। সেটি কি, 10% ইনটু 0.2, কারণ এই যে 20 লাখ মানে 1 কোটি টাকার কত পার্সেন্ট? 1 ওকে কোটি স্যার। টাকার 20 লাখ কত পার্সেন্ট? 20 লাখ হলো 2%, 20%। 20%। জি স্যার। 5 ভাগের 1 ভাগ না? জি স্যার। 5 ভাগের 1 ভাগ মানে 20%। আর 40 লাখ 1 কোটি টাকার কত পার্সেন্ট? 40%। জি স্যার। এই 40% আর 0.4 তো একই কথা। আর এটাও 40 লাখ মানে 0.4, এই কারণে 0.2 0.4 0.4 লিখেছি। এবার বুঝছেন কি? জি স্যার। তবে ওটা ওভাবে যদি আমি বের করি যে আমি কত পার্সেন্ট নিচ্ছি, ওটা বের করার কোনো ওয়ে আছে যে 1 কোটি টাকা জি জি 40% আছে। হলো? আচ্ছা, আপনি এই যে 20 লাখ ডিভাইডেড বাই 1 কোটি দেন। ডিভাইড বাই 1 করে, জি 20 3 ভাগ 1 কোটি। কত আসে? জি স্যার 2%, 20%। এটাই আমরা ওখানে এই 20%
করেছি। বাকিগুলিও একই রকম, 40 লাখ ডিভাইডেড বাই 1 কোটি, 30%। জি স্যার। এবার সবার কাছে ক্লিয়ার বিষয়টি? জি স্যার, ক্লিয়ার। এটাও লিখে দিন। জি স্যার, ক্লিয়ার। আরে 40% মানেই তো ওটাও লিখে দিলাম, 0.2। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টি জানলাম সেটি হলো কস্ট অফ ফান্ড আর একটা হলো কস্ট অফ ক্যাপিটাল। এখন আপনি যখন লোন দিচ্ছেন কাউকে, তাহলে এখানে তো দুইটা পার্টি। আমরা এখানে কিন্তু কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করছি, মানে আমরা লোন নিয়েছি সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কথা বলছি। ওকে? জি স্যার। আবার ব্যাংক লোন দেয়, আপনি যদি ব্যাংক চিন্তা করেন তাহলে তো আবার অন্য হিসাব, সেটা আমরা পরে আসবো। এখন আমরা ধরে নিচ্ছি আমরা সবাই কোম্পানির লোক, ঠিক আছে? তার মানে আমরা লোন নিচ্ছি, তাহলে আমরা এই কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করছি। তাহলে আমাদের টোটাল ক্যাপিটাল 1 কোটি টাকা। এর মধ্যে বন্ড ইস্যু করে আমরা যে ক্যাপিটাল রেজ করলাম, এখানে 10% ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে আমাদের, এটাকে বলছি কস্ট অফ ফান্ড। আবার ব্যাংক থেকে লোন নিলাম, সেখানে 12% ইন্টারেস্ট পেমেন্ট করছি, সেটাকেও বলছি একটা কস্ট অফ ফান্ড। আবার শেয়ার ইস্যু করেছি, সেখানেও ডিভিডেন্ড দিতে হচ্ছে, সেখানেও একটি কস্ট আছে, সেটাকে আমরা বলছি কস্ট অফ শেয়ার বা ইকুইটি। এবং এই তিনটি কস্ট অফ ফান্ডস একে অ্যাভারেজ করার পরে যে কস্ট পেলাম সেটি হলো 12.8%। 12.8% একে আমরা কি বলছি? কস্ট অফ ক্যাপিটাল। বুঝছেন? সবাই বুঝছেন কি? জি স্যার। তাহলে কস্ট অফ ক্যাপিটালের ডেফিনিশন কি? এবার বইয়ের ভাষায় বলি। কস্ট অফ ক্যাপিটালের ডেফিনিশন হলো, বইয়ে তো দেয়াই আছে, সামনে থাকলে দেখবেন, the firm's average cost of funds, the firm বলতে তো কোম্পানি, the firm's average cost of funds, যেটা আমরা এখানে বের করে এখানে ক্লারিফাই করলাম যে এটা কি বলছি আমরা, কস্ট অফ ক্যাপিটাল। তাহলে কস্ট অফ ক্যাপিটাল ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা এবার দেখবো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। Required rate of return. Required rate of return এর পরের টার্মস বা পরের টপিক, যেটাই কস্ট অফ ক্যাপিটাল এর সাথে সিমিলারিটি রয়েছে, এই কারণে এবার আমরা দেখব রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কাকে বলে। আমরা এই যে তিনটি সোর্স থেকে ফান্ড কালেক্ট করলাম, আমরা তো কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আগেই বললাম। এখন এই ফান্ডগুলি কালেক্ট করে টোটাল ক্যাপিটাল হলো 1 কোটি টাকা, এটা দিয়ে আমরা বিজনেস করব। বিজনেস করা মানে কি? উইল গো ফর ইনভেস্টমেন্ট, আমরা ইনভেস্ট করব এবং সেই ইনভেস্টমেন্ট থেকে আমরা প্রফিট আর্ন করব। তাহলে এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এই যে 1 কোটি টাকা আপনার টোটাল ক্যাপিটাল,
এই টাকা ইনভেস্ট করে আপনি কত পার্সেন্টেজ রিটার্ন চাচ্ছেন? আপনি হাউ মাচ পার্সেন্টেজ ডু ইউ এক্সপেক্ট? কত পার্সেন্ট আপনি এক্সপেক্ট করেন এই 1 কোটি টাকা ইনভেস্ট করে? বলেন। এক্সপেক্ট করেছে 0.5%। 0.5%? কেন? আমার টোটাল তো 100% হতে হবে, তাই না? মানে 50%। এক্সপেক্টেড রিটার্নে কত পার্সেন্টেজ প্রফিট বা ইন্টারেস্ট জি স্যার, আপনি ইনভেস্টমেন্ট থেকে চাচ্ছেন? 1 কোটি টাকা ইনভেস্ট করবেন, এই ইনভেস্টমেন্ট, এখান থেকে ইনভেস্টমেন্ট মানে তো বিজনেস করবেন এই টাকা দিয়ে, জি স্যার। করে আপনি এখান থেকে রিটার্ন, এখান থেকে আপনি কত পার্সেন্টেজ আর্নিং করতে চাচ্ছেন? বলুন। আর এটা কি আমরা মানে যে গভর্নমেন্টের যে রেট আছে এই অনুযায়ী বলবো না নিজস্ব হ্যাঁ, ভাষায়? নিজের চিন্তা থেকে বলেন। আপনি তো 1 কোটি টাকা 20%। 1 কোটি আমরা টাকা আপনি বিভিন্ন সোর্স থেকে কমপক্ষে স্যার কালেক্ট করে ইনভেস্ট এটা করলে করতে হলে 10%, 9, 10, 11 এমন পার্সেন্টেজ রেট অফ রিটার্ন টার্গেট থাকতে হবে। আপনার টার্গেট কত বললেন? 10% 10% কি হিসেবে বা কি চিন্তা করে বললেন? রেট অফ রিটার্ন। হ্যাঁ, এটা কি চিন্তা করে বললেন? এটা আমার অফিসের খরচ, কর্মচারীর বেতন, ভাড়া সবকিছু মিলে যদি আমাকে আচ্ছা। রেট অফ রিটার্ন 1 বছরে আমি করি। আচ্ছা, ঠিক আছে, আপনার অপিনিয়ন শুনলাম। আরেকজন বলেন। স্যার 20%। 20%, আপনি কি হিসেবে বললেন? স্যার আমি তো এখানে যেটা করছি কস্ট অফ ক্যাপিটাল, আমি তো ফার্ম স্টার্ট করার ক্ষেত্রে আমার কস্ট অফ ক্যাপিটালটা আমার আনতে হবে না, বিবেচনা আনতে হবে না স্যার? জি জি। সেই ক্ষেত্রে যদি আমি কস্ট অফ ক্যাপিটাল যদি আমার 12.8% হয়, হুম, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমি রিটার্ন দিতে চাই শেয়ার হোল্ডারদের, ডিভিডেন্ড, বন্ডের ইন্টারেস্ট, লোনের ইন্টারেস্ট, সেক্ষেত্রে আমার তো 12.8% পেইড করার পরে আমার রিটার্নের চিন্তা করতে হবে। অতএব এটা একটু বেশি হতে হবে। এক্স্যাক্টলি। তাহলে যে কোশ্চেনটি শুরুতে করেছিলাম, এই কোশ্চেনটার আনসার হলো আপনি বলবেন অ্যাট লিস্ট 12.8%। আপনি কত Yes, এক্সপেক্ট করেন? আপনি বলবেন কি অ্যাট লিস্ট 12%, 12.8%, কারণ এর নিচে হলে তো আপনি পেমেন্ট করবেন কিভাবে? লস হবে। জি স্যার। সম্ভব না তো, কারণ আপনি যে 1 কোটি টাকা ফান্ড রেজ করেছেন, এগুলি পেমেন্ট মানে খরচ পেমেন্ট করতেই তো আপনার 12.8% লাগবে। আর যদি আপনি প্রফিট পজিশনে যেতে চান, সেক্ষেত্রে তো আরো বেশি এক্সপেক্ট করবেন। জি স্যার। তাহলে আমরা কি বলবো? রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কি? তাহলে ইট ইজ দ্য মিনিমাম expected rate of return from investment. Required rate of return is the minimum expected rate of return from investment. মানে মিনিমাম কত চাচ্ছি আমরা তাহলে? 12%। 12.8%। কেন চাচ্ছি? কারণ এর নিচে হলে সম্ভব না। কারণ এটা এটা স্যার আমার খরচ। ক্রিকেটে আমরা দেখি পরে ব্যাট করতে গেলে যে প্রতি ওভারে কত রান লাগে। জি জি, আস্কিং রেট। এখানে একইভাবে আমরা যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন তাহলে 12.8%, আর কস্ট অফ ক্যাপিটাল কত? 12.8%। 12.8%। তাহলে কস্ট অফ ক্যাপিটাল আর রিকোয়ার্ড রেট অফ রিটার্নের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স নাই কোনো। দেয়ার ইজ নো ডিফারেন্স। ডিফারেন্স একটাই, সেটি হলো এর অ্যাসপেক্ট ডিফারেন্ট। এর অ্যাসপেক্ট different. When we are talking about financing, we term cost of capital. When we are talking about investment, we term required rate of return. Rate is same. এবার বুঝছেন? জি স্যার। Cost of capital, required rate of return কথাটা সেম। তাহলে এর ব্যবহারগত বিষয় বা অ্যাসপেক্ট ইজ ডিফারেন্ট। সেটি কি? সেটা হলো ফাইন্যান্সিং ইস্যুতে যখন আমরা কথা বলছি, রেজিং ফান্ড, লোন নেওয়া, এইসব ফাইন্যান্সিং ইস্যুতে যখন আমরা কথা বলছি, তখন আমরা কোন টার্মটা ইউজ করব? কস্ট অফ ক্যাপিটাল। ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। আর যখন আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি, ইনভেস্টমেন্ট নিয়ে হিসেব নিকেশ,
তখন আমরা কোন টার্মটি ইউজ করব? দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, দো rate দ্য of রেট ইজ return. দ্য সেম, দো দ্য রেট ইজ দ্য সেম। সবাই বুঝছেন কি? জি স্যার। ওকে, তাহলে কস্ট অফ ক্যাপিটাল এন্ড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ দ্য সেম। আর ডিফাইন করলে আমরা কি বলবো? ইট ইজ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল রেট অফ রিটার্ন ফ্রম ইনভেস্টমেন্ট। এটা তো আমরা রিকোয়ার্ড রেটের ডেফিনিশন বলেছি, এটাকে আমরা কস্ট অফ ক্যাপিটালের ডেফিনিশনও বলতে পারি। আর যদি আলাদা বলতে চাই তখন আমরা কস্ট অফ ক্যাপিটালকে কি বলবো? ইট ইজ দ্য অ্যাভারেজ কস্ট অফ ফান্ডস। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন তো বললামই, ইট ইজ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল রেট অফ রিটার্ন ফ্রম ইনভেস্টমেন্ট। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝছেন? জি স্যার, এতটুকু বুঝে গেছে স্যার, সুন্দর। তাহলে ফাইন্যান্সের, বিজনেস ফাইন্যান্সের ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এর আন্ডারস্ট্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যে কোনো বিজনেস ডিসিশনের ক্ষেত্রে আমাদের এই বিষয়টি ইনফ্লুয়েন্স করে, এই বিষয়টি ব্যবহার রয়েছে। ইভেন আপনি ব্যাংকের অ্যাসপেক্টে বলেন, ব্যাংক লোন দিচ্ছে, সেক্ষেত্রে কি বলবে? কস্ট অফ ক্যাপিটাল বলবে না রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলবে? ব্যাংক লোন দিচ্ছে, আপনি ব্যাংকের লোক, এখন কি বলবেন এখানে? কস্ট অফ ক্যাপিটাল না? কস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ বলবো। রিকোয়ার্ড রেন্ট। আপনি কিন্তু ব্যাংকের অ্যাসপেক্টে বলছি, আপনি ব্যাংকের লোক, আপনি লোন দিয়েছেন, এখন আপনি কস্ট স্যার, রেটটাকে কি রিকোয়ার্ড বলবেন? রেট অফ রিটার্ন স্যার, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, বিকজ আপনি চিন্তা করবেন যে আমার, ওই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আমি যে লোনটা দিচ্ছি এটা তো ইনভেস্টমেন্ট, তাই না? এই ইনভেস্টমেন্ট থেকে আমার কত পার্সেন্টেজ আমি চাই, কত পার্সেন্টেজ আমার দরকার, মানে সেটা কিন্তু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এবং কত না হলেই নয়, সেই হিসাব আপনি তখন করবেন যে ব্যাংকের সোর্স অফ ফান্ড কি। ব্যাংকের সোর্স অফ ফান্ড হলো ডিপোজিটরস এর কাছ থেকেই তো মেজরিটি আসে, আর একটা হলো শেয়ার ইস্যুইং এর মাধ্যমে আসে। লোনও থাকতে পারে, লোনের পরিমাণ কম থাকে পারে, মেজরিটি হলো ডিপোজিটরস ডিপোজিট, তাই না? স্যার আমানতদাররা এখানে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকাগুলি রাখে। জি বলেন। স্যার এখানে কোম্পানিগুলো অথবা ফার্মের ক্ষেত্রে যে কস্ট অফ ক্যাপিটাল হবে, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলা তাদের ক্ষেত্রে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হবে, এমন না স্যার? না, বিষয়টা এমন না, সবার ক্ষেত্রেই এটি দরকার। ব্যাংক, ব্যাংকের ক্ষেত্রে কস্ট অফ ব্যাংকের ক্যাপিটাল ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল আছে। ব্যাংক যখন চিন্তা করবে আমি আমার যারা ডিপোজিট হোল্ডার আছে তাদেরকে আমি কত পার্সেন্টেজ করে দিচ্ছি, সেটা তো তার কস্ট অফ ফান্ড, আলাদা আলাদা ফান্ড সবগুলি। সে চিন্তা করবে আমার ফিক্সড ডিপোজিটের উপরে আমি কত দিচ্ছি, এটা একটি কস্ট অফ ফান্ড। আমি সেভিংস ডিপোজিটের উপরে কত দিচ্ছি, এটা একটি কস্ট অফ ফান্ড। আমি শেয়ার হোল্ডারদেরকে কত ডিভিডেন্ড দিচ্ছি, এটি একটি কস্ট অফ ফান্ড। অন্যান্য ইনস্টিটিউশন থেকে কিছু লোন আছে আমাদের, তার উপরে কত পার্সেন্ট দিচ্ছি, এটি একটি কস্ট অফ ফান্ড। এই সবগুলিকে অ্যাভারেজ করে এন্ড অফ দ্য ইয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, তখন সে বলবে আমার কস্ট অফ ক্যাপিটাল, মানে ব্যাংকের কস্ট অফ ক্যাপিটাল কত। আবার সে যখন লোন দিচ্ছে কাস্টমারদেরকে তখন আবার সে বলছে এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তার মানে সবারই কিন্তু দুইটা অ্যাসপেক্ট রয়েছে। জি স্যার, বুঝলাম। প্র্যাকটিসটা আলটিমেটলি বোথলি হচ্ছে দুদিকে। জি জি, কারণ যা আপনার তো দুইটা, একটা হলো সোর্সেস অফ ফান্ড আর একটা হলো ইনভেস্টমেন্ট। এটা আপনি বিজনেস বলেন, কোম্পানি বলেন, ব্যাংক বলেন, সবারই তো দুইটা অ্যাসপেক্টই রয়েছে, জি স্যার। যে কালেকশন অফ ক্যাপিটাল আর ইউজেস অফ ক্যাপিটাল। কালেকশন অফ ক্যাপিটাল হলো ফাইন্যান্সিং, ইউজেস অফ ক্যাপিটাল মানে হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টিং। এটা তো সব জায়গায় রয়েছে। জি স্যার। এ কারণে ওটা আলাদা ভাবে কোম্পানির ক্ষেত্রে আর ব্যাংকের ক্ষেত্রে ওভাবে আলাদা করা যাবে না। এটা সকল কর্পোরেশনের ক্ষেত্রে আমরা বলবো it is applicable to all corporations and who have sources of fund, who have uses of fund. Sources of fund এর ক্ষেত্রে cost, use of fund এর ক্ষেত্রে rate of return, দুইটা aspect different।
এবার বিষয়টি কি সবাই বুঝছেন? জি স্যার। Fine. তাহলে আমরা এবার দেখব ডিফারেন্ট সোর্স গুলি কি কি। এখানে তো আমরা एग्जांपल হিসেবে বলেছিলাম তিনটি সোর্সের কথা, কিন্তু কর্পোরেশনের ক্ষেত্রে সোর্স গুলি কি কি থাকে? একটি হলো ডেট, আর একটি হলো ইকুইটি। ডেট বলতে বন্ড, লোন, এগুলি সবই। ইকুইটি বলতে কমন শেয়ার, প্রেফার্ড শেয়ার, রিটেন আর্নিংস, এগুলি সবই ইকুইটি। বুঝছেন? ডিবেঞ্চারও আছে, ডিবেঞ্চারও বলতে পারি। বন্ড, লোন, ডিবেঞ্চার এগুলি সোর্স থেকে ফান্ড বা ক্যাপিটাল কালেক্ট করা যায়। আর একটি সোর্স হলো ইকুইটি, এখান থেকেও করা যায়। ইকুইটির মধ্যে কমন শেয়ার, প্রেফার্ড শেয়ার, রিটেন আর্নিংস, এই যে টার্মগুলি লিখলাম এগুলি অচেনা অজানা আছে কোনটা থাকলে বলেন, সেটা আমরা ডিটেইলস বলবো, আর না হলে তো সবই জাস্ট টার্মগুলি আমি লিখে দিলাম। সবগুলি জানা আছে? স্যার স্যার রিটেন আর্নিংটা একটু আলোচনা। রিটেন আর্নিংসটা হলো আপনি কোম্পানির বিজনেস করলেন, বিজনেস করে এন্ড অফ দ্য ইয়ার যে প্রফিট হলো, এই প্রফিটের একটি পার্সেন্টেজ শেয়ার হোল্ডারদেরকে ডিস্ট্রিবিউট করা হলো, আর একটি পার্সেন্টেজ কোম্পানির ইউজের জন্য ইন ফিউচার রেখে দেয়া হলো। এই পার্সেন্টেজটা রেখে দেয়া হলো, সেটাই হলো রিটেইন আর্নিংস। আর্নিংস রিটেইন হোল্ড আপ উইথ দ্য ফার্ম, এটি হলো রিটেইন আর্নিংস। এটার ওনার কারা? শেয়ার হোল্ডার। তাদেরকে একটা পার্ট দিয়ে দেয়া হয়েছে, সেটি হলো ডিভিডেন্ড, আর একটা পার্ট দেয়া হয়নি, ওটার ওনারও তারা, কিন্তু তাদেরকে দেয়া হয়নি। কোম্পানিতে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য, এক্সপানশনের জন্য এটি রেখে দেয়া হয়েছে, এটিকে বলে রিটেইন আর্নিংস। ওকে, যে কমন স্যার। শেয়ার আর প্রেফার্ড শেয়ার এটা কি সেম জিনিসই? কমন শেয়ার, প্রেফার্ড শেয়ার একটু ডিফারেন্স আছে। দুটি শেয়ার, শেয়ার যদি আপনি শেয়ার কিনেন, নরমালি শেয়ার মার্কেট থেকে আপনি যদি শেয়ার কিনেন, প্রাইমারি শেয়ার কিনলে আপনার লাভ কি? ইউ উইল গেট ডিভিডেন্ড। তো ডিভিডেন্ডের পার্সেন্টেজ কত? এটি এক এক বছর কোম্পানি এক এক রকম ডিক্লেয়ার করবে, সেই অনুযায়ী আপনি কখনো বেশি পাবেন, কখনো কম পাবেন, কখনো পাবেন না। তার মানে এটি ডিপেন্ড করে কোম্পানির ডিসিশনের উপর, ডিভিডেন্ড ডিসিশনের উপর। এগুলো হলো কমন শেয়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর প্রেফার্ড শেয়ারের ক্ষেত্রে আপনাকে একটি ফিক্সড রেটে সে ডিভিডেন্ড দিবে, লোনের মতো। লোনের জন্য ইন্টারেস্ট ফিক্সড থাকে। আর প্রেফার্ড শেয়ারের ক্ষেত্রে আপনি এই শেয়ারগুলি যখন কিনবেন, তখন আপনাকে একটি সার্টেন পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড বলে দিবে। যে কোম্পানি প্রফিট যাই করুক, বেশি করুক, কম করুক, না করুক, লস হোক, you will enjoy certain percentage of dividend. এই শেয়ারগুলিকে বলা হয় প্রেফার্ড শেয়ার। ওকে, জি স্যার। আপনি সবসময় ফিক্সড রেট অফ ডিভিডেন্ড পাবেন। আর কমন শেয়ারে ফিক্সড রেট অফ ডিভিডেন্ড পাবেন না আপনি, কখনো বেশি পাবেন, কখনো কম পাবেন, কখনো হয়তো পাবেন না। এটা হলো কমন শেয়ার। আর যেটা ফিক্সড থাকে সেটা হলো প্রেফার্ড শেয়ার। স্যার তাহলে যে অ্যানুয়াল জেনারেল যে মিটিং করে কোম্পানিগুলা, ওখানে মনে হয় কমন শেয়ার যেটা সেটা তারা অ্যানাউন্স করে। জি, ওইটা কমন শেয়ারটা অ্যানাউন্স করে। প্রেফার্ড শেয়ারটা ফিক্স থাকে, সে তো আপনার টোটাল ইনকামের একটি পার্সেন্টেজ, আপনার যারা যাদের কাছ থেকে লোন নেওয়া হচ্ছে, বন্ড নেওয়া হচ্ছে, তাদেরকে তো আগে পেমেন্ট করে, মানে আর্নিং জি থেকে স্যার। ইন্টারেস্ট বাদ দেয়, তারপরে আপনার বন্ডের যে ইন্টারেস্ট সেটি পেমেন্ট করে, ওইটা বাদ দেয়, তারপরে ডিভিডেন্ড
ফিক্সড রেটে যাদেরকে দিতে হচ্ছে সেগুলি বাদ দেয়। এরপরে হলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে কমন শেয়ার হোল্ডারদের জন্য। ওকে, জি স্যার। কোম্পানি যে নেট প্রফিট করে এই নেট প্রফিটের প্রথমে এখান থেকে এই প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে পেমেন্ট করে ফেলবে, তারপরে জি স্যার, নেট নেট প্রফিট শেয়ারের আগে ডিভিডেন্ড প্রেফার্ড শেয়ারটাকে মাইনাস করা হয়। জি, তারপরে হলো যেটা থাকে সেটা ওই কমন শেয়ার হোল্ডারদেরকে কতটুকু দিবে সেই অনুযায়ী তাদেরকে ডিক্লেয়ার করবে। তো আমরা এই যে সোর্সগুলি বললাম, ডেট অথবা ইকুইটি, এগুলি হলো আমাদের কর্পোরেশনের ক্ষেত্রে ডিফারেন্ট সোর্সেস অফ ফাইন্যান্সিং। এখন কোনো কোম্পানি যখন কস্ট অফ ক্যাপিটাল বের করতে চায়, জানতে চায়, ক্যালকুলেট করতে চায়, তখন তাকে এগুলি আলাদা আলাদা বের করে অ্যাভারেজ করতে হয়। আমাদের সামনে বই আছে যাদের দেখেন, কস্ট অফ ডেট, পেজ নাম্বার 452। কস্ট অফ ডেট, কস্ট অফ ডেট বলতে আমরা তো বন্ড, লোন, ডিবেঞ্চার সবকিছুই বুঝি। ওকে, তাহলে আমরা 452 পেজে দেখেন, কস্ট অফ ডেট আমি এখানে শেয়ার করলাম, এখানেও দেখতে পাচ্ছেন। কস্ট অফ ডেট বলতে কি বোঝায়? এক কথায় লোন, বন্ড, ডিবেঞ্চার সব লাগবে। এই কস্ট আমরা কিভাবে বের করব? আমরা জানি কস্ট অফ ডেট মানে কি, লোন হলে ইন্টারেস্ট রেট, বন্ড হলে বন্ডের যে ইন্টারেস্ট রেট থাকে সেটি। তাহলে এটি যখন আমরা ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আমাদের আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ক্যালকুলেট করতে হয়। কারণ কি, সকল খরচের একটি ট্যাক্স সেভিংস থাকে। আমরা ট্যাক্স পেমেন্ট করি কখন? সকল খরচ বাদ দেওয়ার পরে, তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স দেই, কর্পোরেট ট্যাক্স। তার মানে কি, খরচ যত বেশি হয় ট্যাক্স তত কম দিতে হয়। খরচের সাথে ট্যাক্সের সম্পর্ক কি? খরচ বাড়বে, ট্যাক্স কম দিতে হবে, খরচ কমবে, ট্যাক্স বেশি দিতে হবে। তাহলে কস্ট অফ ডেট হলো একটি খরচ, এখান থেকে আমাদের ট্যাক্স সেভিং রয়েছে। সেটি আমরা যদি বাদ দেই, তাহলে যেটি থাকে সেটি হলো অরিজিনাল কস্ট অফ ডেট বা আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। এখানে এক্সাম্পল হিসেবে দেখানো আছে, দেখেন 10% হলো আমাদের কস্ট অফ বন্ড, 10%, আর 40% হলো ট্যাক্স। তাহলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কত বের করে দেখানো হচ্ছে, আর ডিটি, কস্ট অফ আফটার ট্যাক্স কস্ট অফ ডেট, আর ডি 1 মাইনাস টি। তাহলে 10% হলো আমাদের কস্ট অফ বন্ড, এখানে 40% ট্যাক্স সেভিংস, এটা আমরা বাদ দিলে আমরা যেটি পাবো সেটি হলো 6%, এটি হলো আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। ওকে, সবাই